নমস্কার, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার লাইফ। আজকে তোমরা শর্টসে দেখেছো, আমি একটু আগে পোস্ট করেছি যে জয়ীর অপারেশন সাকসেসফুল এবং জয়ীর স্টেরিলাইজেশনও কমপ্লিট হয়ে গেছে, স্টেরিলাইজেশনও হয়ে গেছে, ওরা করে দিয়েছে ওখান থেকে। এবার আজকে আমি যে জন্য ভিডিওটা করতে বসলাম যে জয়ী সুস্থ হয়ে যাওয়ার পর কোথায় থাকবে সেই নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা করতে বসলাম। তোমরা আমাকে অনেকেই বলেছো, আমার কাছে আবদার করেছো, রিকোয়েস্ট করেছো যে মোনা বা মোনালিসা তোমার কাছে রাখো বা দিদি তোমার কাছে রাখো। প্রথমত আমি জয়ী কোথায় থাকবে বা আমার কাছে কেন আমি রাখতে পারবো না, আমি সমস্ত পয়েন্ট ওয়াইজ তোমাদের সাথে ক্লিয়ার করছি। যেমন দেখো, আমার কাছে জয়ীকে আমি ভেবেছিলাম যে ঘন্টুদের সাথে একসাথে মিশিয়ে দেব। সবসময় তো আমি ওর ভালোটাই চেয়ে এসছি, তো আমি ভেবেছিলাম যে এখানে ঘন্টুদের সাথে মিলিয়ে দেব। কিন্তু পরে আমি ভেবে দেখেছি যে সেটা কোনোভাবে সম্ভব নয়। কারণ হচ্ছে যে এখানে ঘন্টু ঘোতন রোদ্দুর ভালো হতে পারে, কিন্তু বাকি যে ডগিরা তারা কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ, এদের জোন ভাগ করা থাকে। জয়ী এই পাড়ায় যেহেতু ছোট থেকে বড় হয়নি, জয়ী এখানে অ্যাডজাস্ট করতে ওর বাকি ডগিরা ওকে দেবে না। তারপরের কারণ হচ্ছে, নেক্সট কারণ হচ্ছে যে আমাদের এখানকার মানুষজন একেবারে ভালো না। দিবারাত্র ওদেরকে লাঠি মারছে, লাঠি দিয়ে মারছে, লাথি মারছে, ঢিল ছুঁড়ে মারছে। তো যে বাচ্চাটাকে এত অসুস্থ অবস্থা থেকে সুস্থ করিয়ে আমি ফেরাচ্ছি বাড়িতে, সেখানে আমি কোনোভাবে ওকে আবার এমন একটা কাদা থেকে তুলে আবার একটা কাদাতে আমি ফেলে দিতে চাইবো না। এই একটা কারণ ঘন্টুদের সাথে রাখা নিয়ে। নেক্সট কারণ হচ্ছে, আমার ঘরের ভিতরে যদি আমি রাখতাম, সেক্ষেত্রে প্রথম অসুবিধা ছিল আমার সমস্ত বাচ্চা মেল। কিন্তু ওর যেহেতু স্টেরিলাইজেশন হয়ে গেছে, সেটা একটা হতো। কিন্তু সবথেকে বড় কারণ হচ্ছে আমি ক্ষমা প্রার্থী, আমার কাছে আমি কোনোভাবেই আমার ঘরে আমি ওকে রাখতে পারছি না এই কারণে। কারণ দেখো, ওকে একটা সুস্থ জীবন দেওয়াটা আমার কর্তব্য। ওকে কাদা থেকে তুলে এনে কাদায় ফেলে দিলে ও কষ্ট পাক, ওর কষ্ট হোক, সেটা আমি কখনোই চাইব না। আমার এখানে প্রথমত জায়গা খুব কম, 12 জন হয়ে গেছে, তোমরা জানো। আর জয়ী হচ্ছে খুব ভীতু একটা মেয়ে, আমি ওকে কালকে থেকে অবজার্ভ করেছি এবং ওখানে আমাকে ফুলের দোকান থেকেও বলেছে যে ও খুব ভীতু, আর আমি নিজেও দেখেছি ও ভীষণ ভীতু আর খুব শান্ত। তো আমার এখানে বাজরাংদের তোমরা জানো, বাজরাংরা ভীষণ দুষ্টুমি করে। আর তেজাস, হুঙ্কার, গর্ব, বড় ব্রিড যারা, তারা কিন্তু মানে জয়ী যেহেতু ফিমেল, সেক্ষেত্রে জয়ী স্টেরিলাইজেশন হয়ে গেলেও জয়ী কিন্তু খুব ভীতু। ওর পক্ষে এখানে ভালো করে ও কোনো মতেই থাকতে পারবে না। আমার ঘরের ভেতরে আমি কোনোভাবেই ওকে রাখতে পারবো না। এবার বলি, আমার 3 তলায় যেখানে আমি থাকি, সেখানে ঘরের সামনেটার জায়গাটা বড্ড ছোট। প্রথম কথা, ছাদ আছে পাশে, 4 তলার ছাদও আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ওইটুকু জায়গার মধ্যে বা ছাদে ও তো বৃষ্টি আছে, গরম আছে, প্রচণ্ড গরমে প্রচণ্ড হিট ওঠে। এখানে আমরা নিজেরাই 3 তলায় এসি চালিয়েও পাগল হয়ে যাই। এসি বন্ধ করলেই সিলিং থেকে গরম হাওয়া নামতে আসে, মানে সারাক্ষণ এসি চলে। ওই গরমের মধ্যে ওইটুকু জায়গায় আবদ্ধ থেকে তো ওর জীবনটা নয়। ও পটি করবে, টয়লেট করবে, সেটা না হয় এখানে করলো, আমি পরিষ্কার করে দিলাম। কিন্তু কোনোভাবেই ও এইটুকু জায়গার মধ্যে সারভাইভ করা ওর পক্ষে সম্ভব নয়। প্রথম কথা, এখানে মাদল ঢোলক ওকে মেনে নেবে, কিন্তু ও এইটুকু জায়গায় একদম একাকিত্ব হয়ে যাবে। আর ওর বাচ্চারা কিন্তু মায়ের গন্ধ বা মা বাচ্চাদের গন্ধ সবসময় পায়। সেক্ষেত্রে দুর্জয়কে কিন্তু আমি ঘরে আটকে রাখতে পারবো না। তো আর একটা কথা হচ্ছে, তোমরা দেখেছো, তোমাদেরকে আমি বলেছি যে এই গোটা বাড়িটা আমার নয়। এখানে আমি ঘন্টুকেই অনেক লড়াই করে রাখি, তোমরা প্রত্যেকে সেটা জানো, দেখেছো।
ঘন্টুর নিচে যেমন ওর বন্ধুরা আছে, ও বন্ধুদের সাথে সারাদিন ঘুরছে, নিচে খেলা করছে। আমি যখন যাচ্ছি আমার সাথে আসছে, কি দিদির সাথে আসছে, বাবার সাথে আসছে, খেতে আসছে, আমরা নিয়ে আসছি, আবার আমরা নিচে নামিয়ে দিয়ে আসছি। এখানে ঘন্টু একটু আসে, ঘন্টু একটু ঘোরে ছাদটায়। সেখানে ঘন্টু জয়ীকে অ্যাকসেপ্ট নাও করতে পারে, সেটা একটা কারণ। ঘন্টুর জন্য আমরা এইটুকুই করতে পারি, আর কিছু ঘন্টুর জন্য আমরা করতে পারি না। তো সেখানে ঘন্টু এখান থেকে চলে যাবে সেটাও আমরা পারবো না। আর আমার এখানে কোনোভাবেই পসিবল হচ্ছে না। আমি ক্ষমা প্রার্থী, কারণ দেখো আমারও তো একটা শরীর খারাপ আছে, অসুখ বিসুখ আছে। তারপরে ধরো আমি কোথাও গেলাম, তখন আমার বাবা মা এসে থাকে। আমার বাবা মা পক্ষে অতজনকে কন্ট্রোল করা, হ্যাঁ, আর আমার বাবা মার পক্ষে কিন্তু কোনোভাবেই পসিবল নয় অতজনকে সামলানো বা কন্ট্রোল করা একসাথে। আর একটা বাচ্চার দায়িত্ব নেওয়া মানে কিন্তু তার সারা জীবনের দায়িত্ব নেওয়া। আজ নিলাম কাল ছেড়ে দিলাম সেরকম তো নয়। আর আমি ওরকমভাবে যদি আমি ঠিকঠাক করে নিজে যদি রেসপন্সিবিলিটি না নিতে পারি, তাহলে আমি সেই দায়িত্বটা নিতে পারবো না। আর এই মুহূর্তে যেহেতু আমার জায়গাটা খুব শর্ট, আমার আজকে বড় বাড়ি হতো, আমি যদি ধরো ফ্ল্যাটটা কিনে নিতাম বা কিছু, তাহলে আমি তোমাদেরকে চিন্তাই করতে হতো না। আমি একেবারের জন্য জয়ীকে আমার কাছ থেকে আলাদা করতাম না। আমার নিজেরও খুব কষ্ট লাগছে, ঈশ্বরের কাছে বলছি। আমার নিজেকে খুব দোষীও মনে হচ্ছে যে আমি জয়ীকে কিছু করতে পারছি না। আর আমার বাড়িতে ঘন্টুকে নিয়েই কত অবজেকশন হয় তোমরা দেখেছো। সেখানে ওই ঘন্টুটা সারাদিন রাত কথা শোনে, সেখানে জয়ীটাও আবার কথা শুনবে। আমি না, ওরা অবলা প্রান্ত, ওদের ওই কথা শোনাতে চাই না। এবার আমার হাজবেন্ড, আমি আর আমার মেয়ে, আমাদের যতটুকু ক্ষমতা আমরা ততটুকু করি। আজকে আমার বাড়ি ঘরদোর যদি বড় হতো তাহলে আমার চিন্তা ছিল না। এবার আসি, একটু আগে বিকালবেলা আমি আমার হাজবেন্ড আর বেরিয়েছিলাম, আমি আর আমার হাজবেন্ড। তো আমরা ফুলের দোকানে যাই, গিয়ে বোনের সাথে কথা বলি। বোন আমাকে বলে যে দিদি, আমি তো তোমাকে বলেছি যে আমাদের এখানে ও সুস্থ হয়ে এলে এইখানেই রেখে দেব, কিন্তু কথা হচ্ছে যে আর মাংসের দোকানে ওর বাকি ছেলেপুলেরাও যায়, আবার এখানেও এই ফুলের দোকানেও আসে। কিন্তু এখানে যে বড় ডগিরা আছে, ও তো এই পাড়াটাতে থাকতো না, তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। সেটা নিয়ে ও চিন্তিত। বলছে, আর ওরা ওকে ভালোওবাসে। বলছে তখন যদি কোনো অসুবিধা হয়, যে সমস্যাটা আমার এখানে হচ্ছে সেটা ওরও হচ্ছে। বলছে যদি থেকে যায়, ওরা যদি মানিয়ে নেয়, তাহলে তো কোনো অসুবিধে নেই। এবার সেক্ষেত্রেও একদম ঈশ্বরই একমাত্র ভরসা। ঈশ্বর যদি চায় বা সবটা যদি ওদের মধ্যে বন্ডিং করে দিতে পারে, তাহলে তো জয়ী নিশ্চিন্তে ওখানেই থাকতে পারবে। তারপরে আমি নেক্সট গেলাম মাংসের দোকানে। মাংসের দোকানের ভাইয়ের সাথে আমার কথা হলো। মাংসের দোকানের ভাই বাচ্চাগুলোকে বেশ যত্ন করছে। আমার সামনেই আমি দেখলাম ওরা চিকেন খেতে দিল ওদেরকে। আমাকে তখন বলল যে দিদি ভাই, আমার তো রাখতে কোনো অসুবিধে নেই, আমি তো এদেরকে দেখি, কিন্তু এখানে তো বড় ডগি অনেক আছে, যদি অ্যাকসেপ্ট না করে আমি কত চোখে চোখে রাখবো। সবসময় তো আমি চোখে চোখে রাখি না, যেমন আমি যখন দোকান বন্ধ করে বাড়ি চলে যাই ওরা এখানেই থাকে। তো সেই সময়টা যদি কিছু হয়, সেটাও সেই ভাইটিও এই একই ব্যাপার নিয়ে চিন্তিত। সবাই জয়ীকে নিয়েই চিন্তিত। এখন যে সংস্থার কাছে জয়ী, যে সংস্থার আন্ডারে আছে, সুপ্রিম কোর্ট থেকে নিয়ম করে দিয়েছে, এবং যে সংস্থার আন্ডারে আছে আমি যতদূর জেনেছি, যে পাড়া থেকে বাচ্চাকে নিয়ে যাওয়া হবে সেই পাড়াতেই বাচ্চাকে ছেড়ে দেওয়া হবে। সেখানে যদি কেউ কোনো রকম এবং যদি অ্যাকসেপ্ট করতে না চায়, সেক্ষেত্রে পুলিশ গিয়ে বাচ্চাকে ওখানে ছেড়ে দেবে। বাচ্চাকে কোনোভাবে আঘাত করা, বাচ্চাকে অত্যাচার করা যাবে না। যদি জানতে পারে পুলিশ, তাহলে কিন্তু তার জেল পর্যন্ত হতে পারে। এবার জয়ী যে পাড়াটাতে আছে, সে পাড়ার লোকগুলো খারাপ, কিন্তু জয়ীর সাথে খারাপ আচরণ করতো। ধরো জয়ীর ওই মাংসপিণ্ডটা বেরিয়েছিল, ও অসুস্থ ছিল, মানুষের যেরম স্বভাব। কিন্তু কালকে তোমাদের একটা শর্টস দিয়েছি, যেখানে জয়ীর কিছু বন্ধুবান্ধব আমার কাছে আদর খাচ্ছিল। তারা কিন্তু জয়ীকে ভালোবাসে, তারা কিন্তু জয়ীর পাশেই শুয়েছিল, কালকে আমি দেখেছি তাদেরকে। এবং তারা আমাকে এসে এমনভাবে আদর করছিল বা আদর খাচ্ছিল,
বাচ্চাগুলো যেন ওরাও বুঝতে পেরেছিল যে আমি জয়ীকে ভালো করাতে নিয়ে যাচ্ছি। তো ওই পাড়াতে জয়ী থাকে যদি, মানুষ যদি কোনো রকমভাবে অত্যাচার না করে, সেটা যদি ঈশ্বর দেখে রাখে, তাহলে কিন্তু জয়ী ওর বন্ধুদের সাথে ভালো থাকবে। আর ওখানে একজন ভদ্রলোক আছে যার সাথে কাল আমার দেখা হয়নি, তিনি কাজে বেরিয়ে গেছিলেন, তিনি কিন্তু খেতে দেয়। আর কাকিমার বাপের বাড়ি যেখানে, ওইখানেই তারাও ওদেরকে খেতে দেয়, এবং জয়ীর 2টো বাচ্চা কাকিমার বাপের বাড়িতেই রয়েছে। সেই একটা ব্যবস্থা, ওই একটা অপশানই খোলা রয়েছে। তাহলে কি হলো, যদি জয়ী এইখানে ফুলের দোকানে বা মাংসের দোকানে অ্যাডজাস্ট করে ফেলে, বাকি বাচ্চারা ওকে মেনে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে জয়ী এখানেই থেকে যাচ্ছে। না হলে জয়ী যে পাড়ায় ছিল সেই পাড়াতে জয়ীকে পুরনো বন্ধুদের কাছে ফিরতে হবে। এবং ঈশ্বর যদি এখানে ওদের বাকি বড় বাচ্চাদের সাথে জয়ী থেকে যেতে পারে, জয়ীকে যদি বাকি বড় বাচ্চারা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে সুবিধা কী হবে, জয়ী ওর বাকি বাচ্চাগুলোর সাথে থাকতে পারবে। সেক্ষেত্রে ওর যে 2টো বাচ্চা কাকিমার বাপের বাড়ির ওখানে আছে, সেই 2টো বাচ্চাকেও জয়ীর কাছেই এনে দেওয়া হবে। তো এই হচ্ছে একটা চিন্তাধারা করা হয়েছে। এবার বলি, ফুলের দোকানে বা মাংসের দোকানে যদি থাকে, তাহলে জয়ীকে আমি যাওয়া আসার পথে, আমার মেয়ে যখন স্কুল যাবে, দেখলে আমি মাঝে মধ্যেই ভিডিও করে ওর আপডেট খবর দেব। কিন্তু জয়ী যে পাড়াটাতে ছিল ওইটা অনেকটা ভেতর দিকে, ওইখানে কিন্তু জয়ী যদি থাকে, রেগুলার বা ঘন ঘন আপডেট দেওয়া আমার পক্ষে পসিবল হবে না। কারণ মানে জয়ীকে দেখানো আমার পক্ষে পসিবল হবে না। খবর তো আমি কাকিমাদের কাছ থেকে জয়ীর পেয়েই যাব, দেখানো পসিবল হবে না, কারণ ওই অতটা ভেতরে আমি একা যাব না। কারণ আমার যাওয়াটা ঠিক হবে না। কারণ বাজারের মধ্যে তো অনেক রকম লোক থাকে। তো কালীবাবুর বাজারের ভিতরে, হাওড়া কালীবাবুর বাজার তোমরা নাম শুনেছ হয়তো, তো ওখানে আমার যাওয়াটা কিন্তু একা ঠিক হবে না। সেক্ষেত্রে আমাকে বজরংদের পাপার যেদিন ছুটি থাকবে, সেই সময় সেই শিডিউলে একটু টাইম দেখে ঠিকঠাক করে তার মধ্যে একটা ফাঁকে গিয়ে, মাঝে মধ্যে গিয়ে আমাকে জয়ীকে, ওর পাপার সাথে গিয়ে আমাকে জয়ীকে দেখে আসতে হবে। সেটা আমি তোমাদেরকে অ্যাসিওর করছি। আমি নিশ্চয়ই জয়ীর সাথে দেখা করব, জয়ী কেমন আছে সব সময় তোমাদেরকে জানাবো, এবং সমস্ত কিছু আমার সুবিধা মতো করে আমি আপডেট দেব। আর জয়ীর কোনো রকম সমস্যা আর হবে না। যদি ফার্দার কোনো রকম সমস্যা হয়, কেউ যদি ওকে টর্চার করে বা কিছু করে, সেক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে ফোরামের সাথে কথা বলে যোগাযোগ করব। আর এখন ঈশ্বরই ভরসা। এত দূর যখন বজু ভাই এবং সমস্ত ঈশ্বর আমাকে নিয়ে এসছে, জয়ীকে আর আমাকে নিয়ে এসছে, আশা করি জয়ীর থাকার ব্যবস্থাটাও ভগবানই করিয়ে দেবে। ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে। এবার আমি তোমাদেরকে ডিটেলসে যেহেতু জানাতে হবে, আমি তোমাদের ডিটেলস সম্পূর্ণটা খুলে বললাম। এবার আগে দেখি জয়ী সুস্থ হয়ে ফিরুক, তারপর কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো। আর সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আমার উপর ভরসা রেখো। আমি যখন জয়ীর দায়িত্ব নিয়েছি, জয়ীকে আমি কোনোভাবে কখনো কোনো কিছুতেই কোনো কিছুর বিনিময়ে ওকে কাদায় আমি ফেলে দেব না। ওকে আমি যেমন একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করেছি, আজকে এটা তো ঠিক ঈশ্বর আমাকে মাধ্যম করে জয়ীকে আজকে প্রাণে বাঁচালো, না হলে আর 2-3 দিন হলে জয়ী প্রাণেই থাকতো না, জয়ী এই পৃথিবীতেই থাকতো না। তো যাই হোক, সেক্ষেত্রে জয়ীর সাথে আমার একটা মারাত্মক টান হয়ে গেছে। আমি রাতে ঘুমালেও আমার জয়ীর মুখটা মনে পড়ছে। আমি ছটফট করছি কবে ও ফিরবে, ওর কাছে যাব। আমি নিশ্চয়ই জয়ীর খবর তোমাদেরকে দেব। আর তোমরা আমার উপর যেমন ভরসা রেখেছো, তেমনি আমার উপর ভরসাটুকু রেখো। সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।